আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি ডক্টর মৌসুমী সিমুডের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আমাদের আজকের টপিক প্রেগনেন্সি। প্রথমে আমরা আর্লি প্রেগনেন্সি নিয়ে ডিসকাস করব, তারপরে লেট প্রেগনেন্সি তে যাব। তো শুরু করে দেই। প্রথমে আসি যে আর্লি প্রেগনেন্সির সেফটি নিয়ে আলট্রাসোনোগ্রাফির এর কোনো ওরকম ডকুমেন্টেড হ্যাজার্ড পাওয়া যায়নি এখন পর্যন্ত। বলা হয়ে থাকে যে সেফ, তবে এই পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণত এনিমেলদের উপর, ট্রির উপর করা হয়। তো বলা হয়ে থাকে যে শুধু ক্লিনিক্যালি ইন্ডিকেটেড থাকলেই করার জন্য, এমনি এন্টারটেনমেন্টের জন্য বা কৌতূহলের জন্য না করাই বেটার। শুধু ক্লিনিক্যালি ইন্ডিকেটেড থাকলেই করা বেটার। এখন এই যে আমরা আলট্রাসোনোগ্রাফির যে সাউন্ড পাঠাচ্ছি, এই সাউন্ড হচ্ছে টিস্যুতে, কিছু সাউন্ড হচ্ছে টিস্যুর পাস করে চলে যায়, কিছু আমরা জানি যে টিস্যুর মধ্যে অ্যাবজর্ব হয়, কিছু প্রতিফলিত হয়। যে অংশটুকু অ্যাবজর্ব হচ্ছে ওটা একটু একটু হিট প্রডিউস করে, কিন্তু জেনেটিক এবং কেমিক্যাল ইফেক্টের জন্য যতটুকু হিট প্রডিউস করার দরকার অতখানি করে না, যার দরুন সমস্যা হয় না। একই কথা প্রেসারের ক্ষেত্রেও প্রযোজ্য। কাজেই হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি প্রেগনেন্সিতে করতে পারবো, তবে ক্লিনিক্যালি ইন্ডিকেটেড থাকলেই করা বেটার। তো প্রশ্ন হচ্ছে যে কখন করব। সাধারণত আমরা হচ্ছে 6 থেকে 12 উইকস এই সময়ে করে থাকি। কি কারণে করি? যে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার জন্য যে আসলেই প্রেগনেন্সি কিনা। অনেক সময় আর্লি স্টেজে বিভিন্ন অ্যাবনর্মালিটিস থাকে, অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এসব এগুলো ডিটেক্ট করার জন্য। আবার জেস্টেশনাল এইজ অ্যাকুরেট হয় সিআরএল মেজারমেন্ট দিয়ে। সিআরএল সম্পর্কে আমি আজকে বলবো। তো অথবা আর্লি স্টেজে যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে, এইসব ক্ষেত্রে 18 থেকে 22 সপ্তাহ এই সময় আমরা কনজেনিটাল অ্যানোমালি ডিটেক্ট করে থাকি। 32 থেকে 36 সপ্তাহ এই সময়ে ওভারঅল ওয়েলবিং, কয়টা প্রেগনেন্সি, প্রেজেন্টেশন কেমন, ফিটাল বায়োমেট্রি কত, প্লাসেন্টা কেমন আছে, ফ্লুইড কেমন আছে, গ্রস কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সমস্ত ইনফরমেশন আমরা এই সময় পেয়ে থাকি। তো শুরু করি যে ফার্স্ট ট্রাইমেস্টার আর্লি প্রেগনেন্সি। পেশেন্টের হচ্ছে ফুল ব্লাডার লাগবে, ইউরিনের প্রেসার লাগবে, এবং যদি টিভিএস করা হয় সেই ক্ষেত্রে এমটি ব্লাডারে হলো পসিবল। এখন ইউরিনারি ব্লাডারটা ফুল থাকলে আমাদের হচ্ছে পার অ্যাবডোমেনে ব্লাডারের পিছনে যে পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্টটা তৈরি হয়, এই এনহ্যান্সমেন্টটা আমাদের ইউটেরাস দেখতে হচ্ছে বা পেলভিক অর্গানস ইভালুয়েট করতে হেল্প করে। তো পেশেন্টের প্রিপারেশন হয়ে গেলে আমরা হচ্ছে জেল লাগাবো। জেল লাগিয়ে আমরা কার্পিলিনিয়া ট্রান্সডিউসার চুজ করব, এবং হচ্ছে আমরা ইয়ে করব, পেশেন্টকে সুপাইন পজিশনে শুয়ে জেল দিয়ে, নর্মালি আমরা ইউটেরাস যেভাবে স্ক্যান করে থাকি, ইউটেরাস ক্লাসে যেভাবে শিখেছি ওভাবেই আমরা হলো স্ক্যান করব। স্ক্যান করলে পরে আমরা বিভিন্ন সময়ে হচ্ছে এক এক উইকে আমরা ইউটেরাসের ভিতরে এক এক ধরনের চেঞ্জ দেখতে পাবো যদি প্রেগনেন্সি হয়ে থাকে সেই ক্ষেত্রে। তো প্রেগনেন্সি জেস্টেশনাল এজ যখন 5th উইক থাকবে, তখন আমরা শুধু একটা স্যাক দেখতে পাবো, অ্যানিকুইক একটা স্যাক দেখতে পাবো, তার চারপাশে হাইপারিকুইক একটা মোটা একটা থিক রিং এর মতো থাকবে। এটাকে বলা হয় ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন। এটা হচ্ছে ইন্ডিকেট করে যে এটা একটা হেলদি প্রেগনেন্সি। 6th উইকে এসে এই স্যাকটার ভিতরে একটা আরেকটা ছোট্ট স্যাকের মতো স্ট্রাকচার তৈরি হবে, যেটাকে বলা হয় ইয়ক স্যাক। 7th উইকে এসে স্যাকের ভিতরে ইয়ক স্যাক ছাড়াও আমরা ছোট্ট একটু ইকোজেনিক একটা এমব্রায়োর মতো দেখতে পাবো। 8th উইকে এসে সেই এমব্রায়োর ভেতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাবো। এই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ। এখন এই শুরুতে আমরা এরকম একটা জেস্টেশনাল স্যাক দেখতে পাই ইউটেরাসের ভিতরে, এবং তার চারপাশে হাইপারিকুইক ঠিক একটা আউটলাইন থাকে, যেটাকে বলা হয় ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন। এই যে স্যাক, এই যে এখানে আমরা একটা স্যাক দেখতে পাচ্ছি, তার চারপাশে ঠিক ইকোজেনিক রিমের মতো দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন। হ্যাঁ, তো অনেক সময় রিংটা কমপ্লিট না ইনকমপ্লিট, হ্যাঁ এটা হচ্ছে খেয়াল করতে হয় আমাদেরকে। কমপ্লিট একটা রিং এর মতো, এরকম ঠিক একটা রিং এর মতো থাকবে, যেটাকে ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন বলা হয়। এরপরে গিয়ে ইয়ক স্যাকটা তৈরি হবে। ইয়ক স্যাকটা হচ্ছে হাইপারিকুইক থাকে এবং সেন্ট্রালি হচ্ছে অ্যানিকুইক থাকে, ছোট্ট একটু পানির ফোঁটার মতো এরকম। তারপরে হলো
এই ইয়কস্যাক, এই যে এটা হচ্ছে বেস্ট বেস্ট ছবি। এখানে আমরা একটা ইয়কস্যাক দেখতে পাচ্ছি, তারপর আস্তে আস্তে ইকোজেনিক এমব্রায়োটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, ইকোজেনিক এমব্রায়োটা, এই যে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, এই যে এমব্রায়োর ভিতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা স্যাক, তার ভিতরে হচ্ছে ইয়কস্যাক, আর এটা হচ্ছে এমব্রায়ো, এটা হচ্ছে এমব্রায়ো, তার যার ভিতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ইয়কস্যাক, এই যে যেটা গোল বিন্দুর মতো সেটা ইয়কস্যাক, আর ইকোজেনিকটা হচ্ছে এমব্রায়ো, এর ভিতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। তো এই যে এখানে যেমন ইউরিনারি ব্লাডার, এটা ইউটেরাস, এখানে আমরা স্যাকটা দেখতে পাচ্ছি, স্যাকের চারপাশে ঠিক রিং দেখতে পাচ্ছি, এমব্রায়ো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে একটা স্যাক, এই ইকোজেনিক এমব্রায়ো, এই হচ্ছে ইয়কস্যাক। আমরা এমব্রায়োর ভিতরে ছোট্ট করে এই যে কার্ডিয়াক পালসেশনও দেখতে পাচ্ছি, এইরকম দেখতে পাবো। এখন এটা যদি আপনি জুম করেন তাহলে এমব্রায়োটা এরকম দেখা যাবে, তার হেডের কাছটা কিছুটা রাউন্ডেড আর বাকি অংশটা কিছুটা ট্রায়াঙ্গুলার, দুটো মিলে এরকম একটা হচ্ছে ইকোজেনিক একটা অংশ, যেটা এমব্রায়ো। এই হচ্ছে আস্তে আস্তে এমব্রায়োটা ছোট ছোট বার্ডস তৈরি হবে, লিম্ব বার্ডস। এখন এখানে আমরা হচ্ছে কিছু মেজারমেন্ট নিব। প্রথমে আসি যে আমরা স্যাকের মেজারমেন্টটা নিব। একটু ছবি দেখাই আপনাদেরকে। আমরা স্যাকের মেজারমেন্টটা নিতে চাই। তো স্যাকের দু ধরনের মেজারমেন্ট নেওয়া যায়, একটা হচ্ছে জেস্টেশনাল স্যাকের মেজারমেন্ট, আর একটা হচ্ছে মিন স্যাক ডায়ামিটার। যদি স্যাকটা একদম রাউন্ডেড থাকে তাহলে আপনি ইনার টু ইনার যে কোনো দিক থেকে একটা মেজারমেন্ট নিতে পারেন, ওটা হচ্ছে জেস্টেশনাল স্যাকের মেজারমেন্ট। মেজারমেন্ট নিলে মেশিন আপনাকে অটো হচ্ছে জেস্টেশনাল এইজ, ইডিডি এগুলো জানিয়ে দিবে। আর মিন স্যাক ডায়ামিটার হচ্ছে যদি স্যাকটা রাউন্ডেড না থাকে, যেমন এই ক্ষেত্রে আমরা এরকম অত একটা রাউন্ডেড দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা যে কোনো তিন দিক থেকে তিনটা মেজারমেন্ট নিব। মেজারমেন্ট নিলে মেশিন আমাদেরকে তিনটা মেজারমেন্টের গড় করে একটা অ্যাকুরেট মেজারমেন্ট জানিয়ে দিবে, ওটাকে বলা হয় মিন স্যাক ডায়ামিটার। এট এ টাইম সে আমাদেরকে জেস্টেশনাল এইজ এবং ইডিডি জানিয়ে দিবে। তারপরে আসি যে আমরা সিআরএল মেজার করতে যাচ্ছি। সিআরএল হচ্ছে ক্রাউন রাম্প লেংথ। ছবিটাকে জুম করে নিলে আমরা এমব্রায়োটা এরকম দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত একটা মেজারমেন্ট নিব, এটাকে বলা হয় সিআরএল, ক্রাউন রাম্প লেংথ। এই সময়ে লিম্বার্স গুলো বাদ যাবে, আম্বিলিকাল কর্ড বাদ যাবে, সব বাদ যাবে, শুধু টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত আমরা একটা মেজারমেন্ট নিব, এটাকে বলা হয় সিআরএল। সিআরএল নিলেও মেশিন আপনাকে অটো হচ্ছে জেস্টেশনাল এইজ এবং ইডিডি জানিয়ে দিবে। এবং সিআরএলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কোন একটা পেশেন্টের এলএমপি জানা নেই, তার জেস্টেশনাল এইজ, ইডিডি আপনি হচ্ছে ডিটেক্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেজারমেন্ট হচ্ছে সিআরএল। সিআরএল সবচেয়ে অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে থাকে। এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি যে বাচ্চার এমব্রায়োর কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে এটা হচ্ছে ইয়কস্যাক, ছোট্ট করে এটা হচ্ছে ইয়কস্যাক, আর এটা হচ্ছে এমব্রায়ো। এই যে কার্ডিয়াক পালসেশন, এই যে এটা হলো কার্ডিয়াক পালসেশন। এই যে এখানে কার্ডিয়াক পালসেশনটা ভালো দেখা যাচ্ছে। আমরা এমব্রায়োটাকে এরকম জুম করে নিলাম, ছবিটাকে জুম করে নিয়ে তারপরে আমরা মেজারমেন্ট নিব। মেজারমেন্ট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট নিতে হবে। যে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে। যে এটা হচ্ছে ইয়কস্যাক, আর এটা এমব্রায়ো। ভিতরে কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট নিব। লিম্বার্ডের একটু দেখেন এমব্রায়োটা নড়াচড়া করছে। হ্যাঁ, সাধারণত 10 উইক 6 ডেজ পর্যন্ত আমরা এমব্রায়োনিক লাইফ বলে থাকি। তারপরে হচ্ছে তারপর থেকে হচ্ছে ফিটাল লাইফ। এই যে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে, আপনি যদি ডপলার দেন দেখবেন যে কালার নিচ্ছে, আম্বিলিকাল কর্ড কালার নিবে, কার্ডিয়াক পালসেশনের কালারটা, ভাস্কুলারিটিটা শো করবে।
যদি 3D করেন, 3D করতে চান এই সময়, তাহলে এরকম দেখা যাবে। থার্ড সেমিস্টারে আপনাদের হচ্ছে 3Dর উপরে, 3D 4Dর উপরে আলাদা একটা ক্লাস আছে। এই যে একটু বড় করে নিলাম আমরা, এই যে এমব্রায়োর হেডটা বুঝতে পারছি, এটা হচ্ছে তার বডি। যে একটু হাত পা নাড়াচাড়া করছে, লিম্স গুলো নাড়াচাড়া করছে। এখানে টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট, এই যে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে। ছবিটাকে ফ্রিজ করে নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে মেজারমেন্ট নিতে হবে। এই যে কার্ডিয়াক পালসেশন খুব সুন্দর দেখা যাচ্ছে। কার্ডিয়াক পালসেশন আছে কি নেই, থাকলে আমরা লিখবো লাইফ প্রেগনেন্সি। আর যদি না থাকে তাহলে আমরা হচ্ছে অপেক্ষা করব। আর্লি প্রেগনেন্সি হিসাবে, সিঙ্গেল ইন্ট্রাইটেন আর্লি প্রেগনেন্সি হিসাবে হচ্ছে কমেন্ট করব, এবং ফলো আপ দিব। কার্ডিয়াক পালসেশন যেহেতু তৈরি হয়নি, ফলো আপ দিব। তো আমরা 8 উইকস পর্যন্ত কার্ডিয়াক পালসেশনের জন্য অপেক্ষা করব। আপনি 6 উইকস 7 উইকসে কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে মিসড অ্যাবর্শন বলা যাবে না, আমাদেরকে অপেক্ষা করতে হবে 8 উইকস পর্যন্ত। অনেকে 8 উইকস 6 ডেজ পর্যন্ত অপেক্ষা করে কার্ডিয়াক পালসেশন আছে কিনা দেখার জন্য, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর ফলো আপ দিয়ে। কখন পেশেন্ট আপনার কাছে এসছে সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় কার্ডিয়াক পালসেশন খুব ছোট, এমব্রায়ো ভালো বুঝতে পারছেন না, ডপলার দেন, কালার নিবে, কালার নিলে বুঝবেন যে কার্ডিয়াক পালসেশন আছে। এটা এমব্রায়োটা, ওই যে ছোট্ট করে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে, একটু পালসেটালিটি শো করছে। শুধু আপনি সিআরএল টুকু নেবেন। অনেক সময় আপনি বাচ্চার হেড বাটক বোঝা যায় না, তাহলে আপনি ছবিটাকে হলো ইলংগেটেড করে সর্বোচ্চ লেন্থটা নেওয়ার চেষ্টা করবেন। এই যে ডপলার দিলে পরে কালার নিচ্ছে, তার মানে পালসেশন আছে। এখন আপনি কার্ডিয়াক পালসেশন কত, হার্ট রেট কত, এটা ডিটেক্ট করতে চান, সেক্ষেত্রে এম মোড বলে একটা ব্যাপার আছে। এম মোডে যদি আপনি চাপ দেন তাহলে এইরকম হবে। তো কার্সারটাকে আপনি নড়ানো যায়, এই যে সাদা দাগটা দেখা যাচ্ছে, এটা কার্সার দিয়ে নাড়ানো যায়। কার্ডিয়াক পালসেশন বরাবর যদি এটা আপনি সেট করেন, তাহলে ছোট ছোট হচ্ছে ওয়েভের মতো আসবে। তো একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভ বাদ দিয়ে, তারপরে কিছু কিছু মেশিনে হচ্ছে পরপর 2টা ওয়েভের মেজার নিতে হয়, ওয়েভের যে পিকটা সেখানে মেজার নিতে হয়। কিছু মেশিন আছে একটা এই যে ওয়েভের পিক থেকে, একটা ওয়েভের পিক থেকে আরেকটা ওয়েভের পিক পর্যন্ত পাশাপাশি দুটো মেজারমেন্ট নিলে মেশিন হার্ট রেটটা শো করে, যে যেমন এখানে শো করছে যে 162 বিট পার মিনিট। আবার কিছু কিছু মেশিনে আছে যে অল্টারনেট, একটা পিক থেকে মেজার নিলেন, একটা পিক বাদ দিলেন, তারপরেরটার পিক পর্যন্ত নিলেন। হ্যাঁ, তো আপনার মেশিনে পরপর 2টা পিক মাপতে হবে নাকি একটা বাদ দিয়ে মাপতে হবে, ওটা আপনাকে জেনে নিতে হবে। কার্ডিয়াক পালসেশন নিয়ে একটা কথা, সেটা হচ্ছে যে কার্ডিয়াক পালসেশন আমরা জানি যে 120 থেকে 160 পর্যন্ত নর্মাল, কিন্তু এখানে একটা এই কথাটা 12 উইকস এর পরে প্রযোজ্য। 9 উইকস এর সময় বাচ্চার হার্ট রেট একটু কম থাকে, 6 উইকস এর আশেপাশে বাচ্চার হার্ট রেট একটু কম থাকে, মনে করেন যে 100 বিট পার মিনিটের আশেপাশে থাকে। আবার 9 উইকস একটু বেশি হয়ে যায়, 160 170 বিট পার মিনিটের আশেপাশে থাকে। তো এগুলো কিন্তু নর্মাল, এগুলোকে কম বেশি ধরা যাবে না। কিন্তু একটা বাচ্চার কার্ডিয়াক পালসেশন 100 এর নিচে নেমে যাচ্ছে, আপনাকে সাবধান হয়ে যেতে হবে। যদি 80 নিচে নেমে যায়, তাহলে বুঝবেন যে ফিটাল ডিমাইজের পসিবিলিটি আছে। সেক্ষেত্রে ফলো আপ দিলে দেখা যাবে যে ফিটাল ডিমাইজ হয়ে যাচ্ছে। এই যে এরকম ওয়েভের মতো তৈরি হয়, আপনি পাশাপাশি দুটো ওয়েভ নিতে হবে মেজারমেন্ট, অথবা একটা বাদ দিয়ে আরেকটা, কোন এক এক মেশিনে এক এক রকম, এটা আপনাকে জেনে নিতে হবে। এখানে আমরা একটা এমব্রায়ো দেখতে পাচ্ছি, কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। এম মোডে গেলাম, এই যে কার্সারটাকে একদম হার্ট বরাবর ইয়ে করলাম, এই যে বিভিন্ন ওয়েভ আসছে। হ্যাঁ, তারপরে আমরা সেই ওয়েভ থেকে ফ্রিজ করে নিয়ে মেজারমেন্টটা নিব। আবার আপনি হচ্ছে এই যে ছবিটাকে আপনি জুম করে নিলেন, নিয়ে কার্সারটাকে একদম হার্ট বরাবর আনেন, এই যে ওয়েভ গুলো আসছে। তারপরে আপনি এই ওয়েভ গুলোর মেজারমেন্ট নেবেন।
আচ্ছা, এই যে ছোট 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 ওয়েভ আসছে, এই ওয়েভ গুলো পাশাপাশি ওয়েভ অথবা একটা বাদ দিয়ে আরেকটা, এভাবে মেজারমেন্ট নিতে হবে। ডপলার দিয়েও করা যায়, এই একটা পাশাপাশি নিলেন অথবা একটা নিলেন আরেকটা বাদ দিয়ে আরেকটা নিলেন। এক এক মেশিনে এক এক রকম, এটা হচ্ছে আপনাকে জেনে নিতে হবে। ডপলার দিয়ে পালসেশন চাইলে এইরকম আসবে, তবে ডপলার না দিয়ে করাটাই বেটার ফার্স্ট ট্রাইমেস্টারে। এই যে ডপলার দিলেন, কালার নেই, এই যে কার্ডিয়াক পালসেশনটা শো করছে। আচ্ছা, এখন আমরা স্যাকের ডায়ামিটার যেটা নিব, জেস্টেশনাল স্যাক ডায়ামিটার নিতে পারি। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা 3টা মেজারমেন্টে শিখলাম, জেস্টেশনাল স্যাক ডায়ামিটার, মিন স্যাক ডায়ামিটার, আর হচ্ছে ক্রাউন রাম্প লেন্থ। জেস্টেশনাল স্যাকের ডায়ামিটারটা, স্যাকটা যদি রাউন্ডেড থাকে তাহলে আপনাকে ইনার টু ইনার মেজারমেন্টটা নিতে হবে। হ্যাঁ, একদম ইনার টু ইনার মেজারমেন্ট নিতে হবে। আর মিন স্যাক ডায়ামিটার যদি আপনি চান, ইনার টু ইনার 3টা মেজারমেন্ট আপনাকে নিয়ে দিতে হবে, তারপর মেশিন আপনাকে হলো জানিয়ে দিবে। ইনার টু ইনার এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর 3টা মেজারমেন্ট ধরেন রাউন্ডেড না স্যাকটা, সেক্ষেত্রে 3টা মেজারমেন্ট আপনি একটা সর্বোচ্চ নিলেন, তার পারপেন্ডিকুলার একটা নিলেন, কোনাকুনি একটা নিলেন। হ্যাঁ, একটাকে D1 D2 D3 ধরলে এমএসডি হবে D1 প্লাস D2 প্লাস D3 ডিভাইডেড বাই 3, মানে 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিলেন, এটা গড় হয়ে গেল। তো কোনো কোনো মেশিনে এমএসডি অপশন থাকে, 3টা মেজারমেন্ট নিয়ে দিলেই মেশিন আপনাকে সরাসরি হচ্ছে এটা 3টা মেজারমেন্ট নিয়ে দিলেন, তখন মেশিন আপনাকে সরাসরি মিনস্যাক ডায়ামিটার জানিয়ে দিবে, জেস্টেশনাল এজ কত সেটা জানিয়ে দিবে, ইডিডি কত পেয়েছেন সেটা জানিয়ে দিবে, এরকম। আর আপনি চাইলে দুটো মেজারমেন্টও নিতে পারেন, স্যাকের মেজারমেন্ট নিলেন আবার এমব্রায়োর মেজারমেন্ট নিলেন, মেশিন গড় করে আপনাকে একটা জেস্টেশনাল এজ জানিয়ে দিল, ইডিডি জানিয়ে দিল, এরকম। এছাড়া চার্ট দেয়া আছে যে মিনসেক ডায়ামিটার 2 হলে জেস্টেশনাল এজ 5 হবে, 3 হলে 5.1 হবে, এরকম কিছু। তো আজকাল আমরা আর এই চার্ট ফলো করি না, মেশিনই আমাদেরকে হচ্ছে জানিয়ে দেয়। আর সিআরএল নিব, টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত, লিমস এন্ড আদার্স বাদ যাবে। সিআরএলটা আপনি মেপে দিলে মেশিন অটো আপনাকে এভাবে জেস্টেশনাল এজ এবং ইডিডি জানিয়ে দিবে। সিআরএলটা খেয়াল করতে হবে, একদম টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত, ক্রাউন রাম্প লেন্থ, লিম্স গুলো বাদ যাবে। অনেক সময় দেখা যায় যে লিম্স টিমস কিছু বোঝা যাচ্ছে না, এমব্রায়োটা একটু ইকোজেনিক একটা অংশ স্ট্রাকচার হিসাবে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে একটু ইলংগেটেড করে নিয়ে তারপরে সর্বোচ্চ লেন্থটা নিতে হবে, এরকম। এটা হচ্ছে ইয়কসেট আর এটা হচ্ছে এমব্রায়ো। আমরা যখন মেজারমেন্ট নিব তখন ইয়কসেকের মেজারমেন্ট যেন আবার সাথে চলে না আসে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই সিআরএল এরও জেস্টেশনাল এজ অনুযায়ী চার্ট আছে, তো আমরা আজকাল আর চার্ট ফলো করি না, মেশিনই আমাদেরকে অটো সবকিছু জানিয়ে দেয়। তারপর রিপোর্ট অংশ আছে, রিপোর্ট অংশে চাপ দিলে আপনার এরকম সিআরএল কত পেয়েছেন, মিক্সেড ডায়ামিটার কত পেয়েছেন, জেস্টেশনাল এজ সেই অনুযায়ী কত আসছে, সবকিছু মেশিন আপনাকে শো করবে। এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, বাচ্চার হেডটা আমরা ভালোই বুঝতে পারছি, কার্ডিয়াক পালসেশনও সুন্দর বোঝা যাচ্ছে। আপনি টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট নিয়ে নেবেন, নিয়ে এটা হবে সিআরএল। চাইলে হেডের মেজারমেন্ট, তারপরে হচ্ছে ফিমোরাল লেংথের মেজারমেন্ট করা যায়, তো সেটা হেড এবং ফিমোরাল লেংথের মেজারমেন্টটা আমি পরবর্তী লেট ইয়েতে ভালো দেখাবো। আর খেয়াল রাখতে হবে যে বাচ্চা এরকম হয়ে আছে, তো আমরা একটু ইলাঙ্গেটেড করে নিয়ে তারপরে হচ্ছে আমরা মেজারমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করব। আপনি ইয়ে দেখছেন,
এটা আমরা সার্ভিক্স দেখতে পাচ্ছি। এই সময় সার্ভিক্সটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, সার্ভিক্সের লিংক দিয়ে দিতে হয়। এখানে একটা বিষয় আমরা ইউটেরাস ক্লাসে জেনেছিলাম যে আমরা ইন্টারনাল লস নন প্রেগনেন্ট ইউটেরাসে দেখতে পাই না, কিন্তু প্রেগনেন্ট ইউটেরাসে এখানে যে ফ্লুইড শুরু হয়েছে, হ্যাঁ, এই যেখান থেকে ফ্লুইডটা শুরু হয়েছে এটা হচ্ছে ইন্টারনাল লস, আর এখানে হচ্ছে এক্সটার্নাল লস। তাহলে সার্ভিক্সের লেন্থ হবে ইন্টারনাল লস থেকে এক্সটার্নাল লস পর্যন্ত, এবং এটা 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে, কম হলে শর্ট সার্ভিক্স। এইভাবে আমরা সার্ভিক্সের লেন্থ নিতে পারি, এপিডায়ামিটারও নিতে পারি। লেন্থ হচ্ছে 2.5, মোর দেন 2.5 সেন্টিমিটার থাকতে হবে। আর এপিডায়ামিটার নালিপ্যারাসের ক্ষেত্রে 3 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল, মাল্টিপ্যারাসের ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। মাল্টিপল প্রেগনেন্সি থাকে অনেক সময়, সেটা আমরা হচ্ছে ভালো করে দেখে দিব যে কয়টা স্যাক পাচ্ছি, কয়টা এমব্রায়ো পাচ্ছি। মাল্টিপল প্রেগনেন্সিতে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি ট্রিপলেট থাকে, কোয়াড্রিপলেট থাকে, তো আর্লি প্রেগনেন্সিতে এটা কাউন্ট করা সুবিধা হয়। যে ইয়ে এখন এই ছবিটা, এই ভিডিওটাতে একটা জিনিস খেয়াল করেন যে এখানে এখানে আমরা স্যাকের চারপাশে ফ্লুইড কালেকশন পাচ্ছি, তো রেট্রোস্যাক ফ্লুইড কালেকশন ওরকম যদি পাই সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এখানে আরেকটা জিনিস যেটা আসলে অ্যানোমালি স্ক্যানে পড়ানো হয়, নিউক্লিয়াল ট্রান্সলুসেন্সি বলে একটা ব্যাপার আছে, এটা মেজারমেন্ট করতে হয়। এটা নর্মাল যদি থাকে নর্মাল, অ্যাবনর্মাল থাকলে পেশেন্টের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে সন্দেহ করা হয়। তো নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি মাপতে হয় 11 থেকে 14 সপ্তাহ। এই সময় 11 সপ্তাহের আগেও করা যাবে না, 14 সপ্তাহের পরেও করা যাবে না। তো নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি হচ্ছে যে এমব্রায়ো যে ফিটাসের যে একদম লাস্ট যে লাইনটা, স্কিনের সামনে যে ফ্লুইডটা নেকের পিছনের দিকে, এই ফ্লুইডটা আমরা ইনার টু ইনার ভার্টিক্যালি মাপ নিব। এটা 3.5 মিলিমিটার পর্যন্ত নর্মাল, এর বেশি গেলে আমরা বলবো যে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি ইনক্রিজ। 3 মিলিমিটারের ভিতরে নিচে থাকলে আরো ভালো। তো 3D করলে এরকম আসে ইয়েতে, আর্লি প্রেগনেন্সিতে। এখন এখানে আমরা একটা ইয়কসেক দেখতে পাচ্ছি ইকোজেনিক। ইয়কসেক যদি 6 মিলিমিটারের বড় হয়ে যায় তাহলে সেটা অ্যাবনর্মাল। ইয়কসেক যদি এরকম সাদা ভরাট হয়ে যায়, ইকোজেনিক হয়ে যায়, সেটাও অ্যাবনর্মাল। এটা ইন্ডিকেট করে যে ফিটাইল ডিমার্স হয়ে গিয়েছে বা হবে এরকম। রেখে দেন। তো কাজে ইয়কস্যাকের ডায়ামিটারও ইনার টু ইনার আপনি নিতে পারেন যদি বড় মনে হয়। সেক্ষেত্রে 6 মিলিমিটারের বেশি হলে অ্যাবনর্মাল ফিটাল ডিমাইজের পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে সাথে সাথে কার্ডিয়াক পালসেশন চেক করতে হবে এবং ফলো আপ দিতে হবে। যদি থাকেও কার্ডিয়াক পালসেশন তবুও ফলো আপ দিতে হবে, কারণ এই বাচ্চা সার্ভাইভ না করার পসিবিলিটি বেশি। এই যে কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি আমরা। তো এই ছিল আমাদের আর্লি প্রেগনেন্সি নিয়ে আলোচনা। এখন আমরা একটা দেখতে পাচ্ছি বাচ্চা হাই তুলছে, তার মানে আমরা এখন এখন লেট প্রেগনেন্সির দিকে যাব। লেট প্রেগনেন্সি নিয়ে আমরা এখন ডিসকাস করব।
তো আমরা চলে এসেছি, এখন আমরা লিড প্রেগন্যান্সি নিয়ে ডিসকাস করব। তো সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে এই সময় এমটি ব্লাডার করে নিতে হয়, ব্লাডার খালি করে নিতে হয়। আপনি প্লাসেন্টা এবং সার্ভিক্স দেখার জন্য পার্শিয়ালি ফিল্ড ব্লাডারের প্রয়োজন পড়ে, ফুল ব্লাডার না, পার্শিয়ালি ফিল্ডের। এখন প্রশ্ন হচ্ছে যে এমটি ব্লাডার কেন করব? ব্লাডার ফুল থাকলে অনেক সময় মেজারমেন্ট গুলো ভুল আসে, প্যারামিটার্স গুলো যেটাকে বায়োমেট্রি বলি আমরা, এটা অনেক সময় ভুল আসে, এই জন্য এমটি ব্লাডার করে নিব। এখন সমস্যা হচ্ছে যে এমটি ব্লাডারে ব্লাডার যদি এমটি করে নিই, তাহলে আমি সার্ভিক্স এবং প্লাসেন্টা দেখার জন্য তো আমার পার্শিয়ালি ফিল ব্লাডার লাগবে, সেক্ষেত্রে কি করব? তো আপনি যখন দেখবেন ইয়েতে দেখতে দেখতে অনেক সময় অল্প একটু পার্শিয়ালি ফিল ব্লাডার হয়ে যায়, সার্ভিক্স এবং প্লাসেন্টা দেখে নেবেন। আর যদি কোনো সমস্যা আছে মনে হয়, তাহলে পেশেন্টকে একটু পানি খাইয়ে পার্শিয়ালি ফিল করে আপনি আবার দেখতে পারেন। কিন্তু মেইন বায়োমেট্রি গুলো নেওয়ার জন্য আপনাকে ব্লাডার হলো এমটি করে নিতে হবে। ব্লাডার এমটি করে নিলে হচ্ছে ব্লাডারের যে প্রেসারের যে বায়োমেট্রিক ভুল হওয়ার পসিবিলিটি থাকে সেটা আর হবে না। আচ্ছা, এবং আমরা জেল লাগিয়ে নিব নর্মালি সবসময়, যেটা নেই সুপাইন পজিশনে শুয়ে। প্রয়োজন বোধে অনেক সময় আমরা পেশেন্টকে রোটেট করে নেই। কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসার আমরা চুজ করব প্রয়োজনে। 2 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখন প্রথম কথা হচ্ছে যে স্ক্যানিং আমরা কিভাবে করছি। হ্যাঁ, আমরা শুরুতে ট্রান্সডিউসারটা দিয়ে সিমফাইসিস পিউবিসের উপর থেকে শুরু করব, এবং পুরো পেট আমরা একবার রাফলি হচ্ছে দেখে নিব যে বাচ্চার পজিশন কেমন, হ্যাঁ, কয়টা বাচ্চা, হ্যাঁ, কয়টা ফিটাস আছে, পজিশন কেমন আছে, এগুলো। তো নাম্বার অফ জেস্টেশন দেখে নিলাম। এরপরে হচ্ছে তার কেফালিক প্রেজেন্টেশন না ব্রিজ প্রেজেন্টেশন। হেডটা যদি নিচের দিকে থাকে তাহলে বুঝবো কেফালিক, উপরের দিকে থাকলে ব্রিজ প্রেজেন্টেশন। অনেক সময় ট্রান্সভার্স থাকে, অবলিক থাকে। তো পুরোটা আমরা এরকম রাফলি একটু দেখে নিয়ে আগে হচ্ছে ফিটাল প্রেজেন্টেশন দেখে নিব। অনেক সময় দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সি থাকে, সেক্ষেত্রে মাল্টিপল প্রেগনেন্সিতে সবসময় একই ছবিতে দুটো ফিটাসের হেড আছে, অথবা দুটো কার্ডিয়াক পালসেশনের, দুটো হার্টের ছবি বা দুটো অ্যাবডোমেনের ছবি এরকম পাশাপাশি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রমাণ হিসাবে। হ্যাঁ, যখন হার্ট রেট আপনি এস্টিমেট করতে চাচ্ছেন, হ্যাঁ, জুম করে নিলে হার্টটা আমরা এরকম 4টা চেম্বার দেখা যায় হার্টে, তখন এম মোডে যদি আমরা চাপ দিই, ওই আগের মতো আমরা হার্ট রেট পেয়ে যাব। আচ্ছা, এই যে মোডে চাপ দিলাম, এই যে এখন বেশ বড় বড় ওয়েভ দেখা যাচ্ছে। এই ওয়েভ গুলো থেকে আমরা একটা পিক থেকে আরেকটা পিক পাশাপাশি মেজার করব, অথবা আমার একটা পিক মেজার করলাম, একটা বাদ দিলাম, দিয়ে পরের পিকটা এরকম একটা দিলাম, একটা বাদ দিলাম, পরের পিকটা মেজার করলাম। এখন ডিপেন্ড করছে যে আপনার মেশিনের সিস্টেম কি। পাশাপাশি দুটো পিক নেওয়ার সিস্টেম থাকলে পাশাপাশি দুটো নিবেন, যদি একটা বাদ দিয়ে একটা থাকে ওটা। তো সাধারণত মেশিন শো করে, অথবা আপনাকে জেনে নিতে হবে। এখানে 144 বিট পার মিনিট এসছে। আমরা জানি যে 120 থেকে 160 বিট পার মিনিট হচ্ছে নর্মাল, তার মানে এটা হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে আছে। এই যে সাদা দাগটা দেখা যাচ্ছে, এই সাদা দাগটা কার্সার দিয়ে নাড়ানো যায়। কার্সার দিয়ে নাড়িয়ে দাগটা হার্ট বরাবর প্রেস করলেই, সেট করলেই আপনি এই ওয়েভ গুলো শো করবে। তার আগে আপনাকে এম মোডে যেতে হবে। প্রথমে আপনি হার্টটা করে নিলেন যে কোথায় হার্ট আছে, কার্ডিয়াক পালসেশন কোথায় দেখা যাচ্ছে, তারপর এম মোডে গেলেন, নিলে এইরকম একটা ছবি আসবে। কার্সার দিয়ে আপনি এই দাগটাকে একদম হার্ট বরাবর সেট করলেন, তখন ওয়েভ গুলো দেখা যাবে। তারপর যদি আপনি ফ্রিজ করেন, ফ্রিজ করে তারপর আপনি মেজারমেন্টটা নিতে পারবেন। এটা হচ্ছে হার্ট রেট। অনেক সময় এরকম উপরে নিচে শো করে, কোনো কোনো মেশিন এরকম পাশাপাশি শো করে। হ্যাঁ, এভাবে আমরা ওয়েভ গুলো মেজার করব। হয় আপনি অল্টারনেট মেজার করবেন, অথবা পাশাপাশি মেজার করবেন আপনার মেশিনের ধরন অনুযায়ী। আচ্ছা, ডপলার দিয়েও করা যায়। হ্যাঁ, আপনি একটা থেকে পাশাপাশি নিলেন, অথবা একটা নিয়ে একটা বাদ দিয়ে আরেকটা নিলেন, এরকম। তো বেটার হচ্ছে ডপলার দিয়ে না করা, নর্মালি এম মোড দিয়ে করা। যে এরকম আসে ডপলার দিলে পরে।
এ সময় আপনাকে সার্ভিক্স মাপতে হবে, পার্শিয়ালি ফিল ব্লাডার হলে একটু জুম করে নিয়ে সার্ভিক্সের যেখানে আপনার অ্যামনিওটিক ফ্লুইড শেষ, এটাই হচ্ছে ইন্টারনাল লস আর বাহিরে হচ্ছে এক্সটার্নাল লস, এই সফট অংশটুকুর পুরোটা মাপ নিতে হবে। এটা 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে, কম হলে শর্ট সার্ভিক্স। আর ইন্টারকোস্টাল ডায়ামিটারও নিতে পারে, এটা হচ্ছে নালিপ্যারাসের ক্ষেত্রে 3 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল, মাল্টিপ্যারাসের ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল, এর চেয়ে বেশি থাকলে ব্রড সার্ভিক্স। এই যে যেমন এটা শর্ট সার্ভিক্স, হ্যাঁ, ইন্টারনাল লস থেকে এক্সটার্নাল লস পর্যন্ত অল্প একটু নিলেন, এই যে দেখা যাচ্ছে 1.7 সেন্টিমিটার এসছে, হ্যাঁ 2.5 সেন্টিমিটারের কম, তার মানে এটা শর্ট সার্ভিক্স। এই ক্ষেত্রে শর্ট সার্ভিক্স হলে সার্ভাইকেল ইনকম্পিটেন্স হয় 26 উইকস বা তার আশেপাশে, দেখা যায় যে সার্ভিক্স আর বাচ্চাটা ধরে রাখতে পারে না, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, হ্যাঁ। তো এই জন্য সার্ভিক্সের লেন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উপরে যে আমরা একটা ইকোজেনিক অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্লাসেন্টা। তো প্লাসেন্টার উপরে আলাদা ক্লাস আছে, তখন আমরা প্লাসেন্টা নিয়ে হলো জানবো। এই যে আম্বিলিকাল কর্ড দেখতে পাচ্ছি, যদি ডপলার দেই এই কর্ড কালার নেবে। কর্ডে 3টা ভেসেল থাকে, 2টা আর্টারি একটা ভেন, 2টো আম্বিলিকাল আর্টারি একটা ভেন, 3টা ভেসেল আছে কিনা আমরা চেক করে নিতে পারি। ডপলার দিলে এই যে 3টা ভেসেল দেখা যাবে কর্ডের মধ্যে। অনেক সময় দেখা যায় যে কর্ড অ্যারাউন্ড দা নেক থাকে, বাচ্চার নেকের কাছে আপনি ডপলার দিলেন, ট্রান্সভার্স ভিউতে এটা ভালো আসে, এই দেখা গেল যে কর্ড অ্যারাউন্ড দা নেক আছে, এরকম হলে আপনি উল্লেখ করে দিলেন, এটা 3D ছবি। ফ্লুইডের মাপ, অ্যামনিওটিক ফ্লুইডের মাপ নিতে হয়, অ্যামনিওটিক ফ্লুইডের উপর আলাদা ক্লাস আছে, তখন আমরা অ্যামনিওটিক ফ্লুইডের মাপ নিব। উনি বেশ নড়াচড়া করছেন, মুখের কাছে হাত নিয়ে এসছেন, দেখতে ভালোই লাগছে। আমরা ট্রান্সভার্স ভিউতে হচ্ছে অ্যাবডোমেনটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে স্টমাক, এটা স্টমাক, এটা ইউরিনারি ব্লাডার। একটু আগে যে সিস্টিক স্ট্রাকচারের মতো দেখতে পেলাম একটা, এই যে এটা ইউরিনারি ব্লাডার, যে পা নাড়াচাড়া করছে, ফুট, আই, নোজ, লিপস। বাচ্চা প্রচুর নাড়াচাড়া করে, এর মধ্যে থেকেই আমাদের মেজারমেন্ট গুলো নিতে হবে। তাহলে চলে আসি যে আমরা কি কি মেজারমেন্ট নিব। আমরা বাইপ্যারাটাল ডায়ামিটার নিব, ফিমোরাল লেংথ নিব, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স নিব। এর সার্কামফারেন্স রুটিনলি নেওয়া হয় না, চাইলে নিতে পারি। আচ্ছা, প্রথমে চলে আসি বাইপ্যারাইটাল ডায়ামিটার, এটাকে আমরা সংক্ষেপে বিপিডি বলি। মেশিনে বিপিডির একটা অপশন আছে, ওখানে গেলে একটা প্লাস আসবে, সেটা প্লাস চিহ্নের মতো আসবে, ওটাকে হচ্ছে আপনার সেট করে নিয়ে মেজারমেন্ট নিতে হবে। এটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শিখিয়ে দিব, কিন্তু এখানে কিছু শর্ত আছে। প্রথমে আপনি হচ্ছে সিমফাইসিস পিভিসের উপর থেকে শুরু করবেন, যেখানে বাচ্চার হেডটা আছে। সাধারণত ট্রান্সডিউসার ট্রান্সভার্সলি ধরলে আসে, যদি না আসে আপনি ট্রান্সডিউসার ঘুরিয়ে দেখলে। হেডটাকে একদম রাউন্ডেড করে নেওয়া যাবে না, একটু ওভাল যেন আসে এরকম ভাবে নিতে হবে। এবং চারপাশে যে হাইপারিকুইক আউটলাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্কালবোন, স্কালবোন যেন একদম কন্টিনিউয়াস থাকে, এরকম ভাবে ছবিটা নিতে হবে। এবং এমন ভাবে ছবিটাকে ফ্রিজ করতে হবে, মাঝখানের এই হাইপারিকুইক লাইনটা যেন দেখা যায়, এটাকে বলা হয় ফক্স সেরিব্রি। তারপরে এখানে একটু একটা অ্যারো চিহ্নের মতো একটা হাইপোইকুইক বাটারফ্লাই লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থ্যালামাস। তো এইরকম অবস্থায় ছবিটাকে ফ্রিজ করতে হবে। তারপরে আমরা বিপিডির অপশনে গিয়ে মেজারমেন্ট নিব আমরা এই যে স্কালবোন দেখতে পাচ্ছি, স্কালবোনের আউটার ইন্টেরিয়র যেটা প্রথমে যে স্কালবোনটা দেখতে পাচ্ছি, এটার আউটার থেকে পরের বোনের হচ্ছে ইনার পর্যন্ত এমন ভাবে মেজারমেন্টটা নিব যেন এটা ফক্স সেরিব্রির সাথে পারপেন্ডিকুলার হয়, ফক্স সেরিব্রির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এই থ্যালামাসের সবচেয়ে ওয়াইড পোর্শনকে যেন পাস করে যায়। আপনি যদি এখানে মেজারমেন্ট নেন, থ্যালামাসের ন্যারো পোর্শনে যদি মেজারমেন্ট নেন, মেজারমেন্টটা ভুল আসবে। আপনি যদি কোনাকুনি করে নেন, 90 ডিগ্রি হলো না, তাহলে ভুল আসবে। তাহলে এখানে বেশ কিছু শর্ত আছে। হেডটাকে ওভাল করে নিতে হবে, স্কালবোন কন্টিনিউয়াস হবে, মাঝখানে ফক্স সেরিব্রি দেখা যেতে হবে, থ্যালামাস দেখা যেতে হবে। ছবি ফ্রিজ করব, ফ্রিজ করে হচ্ছে ইয়ে থেকে ইন্টেরিয়র স্কালবোনের
আউটার থেকে পোস্টেরিয়র স্কালবোনের হচ্ছে ইনার পর্যন্ত একটা দাগ টানবো, এবং দাগটা এমন হতে হবে যেটা ফক্স সেরিব্রির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, পারপেন্ডিকুলার, লম্ব হচ্ছে। এবং এই যে থ্যালামাস, যে বাটারফ্লাই লাইক থ্যালামাস দেখতে পাচ্ছি, হাইপোথিক থ্যালামাসের সবচেয়ে চওড়া জায়গাকে যেন কাট করে। এই অবস্থায় মেজারমেন্টটা নিয়ে নিলে মেশিন আপনাকে হচ্ছে জেস্টেশনাল এজ এবং সাথে ইডিডি জানিয়ে দেবে। এই যে আপনি হেডটাকে এরকম ওভাল করে নিলেন, মাঝখানে ফক্স সেরিব্রি দেখা যাচ্ছে, হাইপোথিক থ্যালামাস দেখা যাচ্ছে, এমন জায়গায় আপনাকে ছবিটা ফ্রিজ করতে হবে। ফ্রিজ করে নিয়ে এই যে হেডটাকে ওভাল করলাম, ফক্স সেরিব্রি, থ্যালামাস, এই অবস্থায় হচ্ছে ছবিটাকে আমরা ফ্রিজ করে নিব, নিয়ে তারপরে আমরা হলো মেজারমেন্ট নিব আউটার থেকে ইনার পর্যন্ত। ফক্স সেরিব্রির সাথে 90 ডিগ্রি হবে এবং হচ্ছে থ্যালামাসের চড়া জায়গাকে কাট করবে। এগুলা হচ্ছে আমরা বিপিডি এভাবে নেওয়া বেটার। হ্যাঁ, এভাবে নিলে আপনার হচ্ছে একদম অ্যাকুরেট ইয়েটা আসবে, যে জেস্টেশনাল এজ কত, ইডিডি কত, এগুলা। এখন হচ্ছে আপনি হেড পেয়েছেন রাউন্ডেড, একটু ট্রান্সডিউসারটাকে রোটেট করেন, তাহলে আপনি হেডটা এরকম ওভাল পেয়ে যাবেন। ট্রান্সডিউসার ঘুরাতে হবে, যে গোল আপনি একটা মাথা পাচ্ছেন, হেড পাচ্ছেন, হ্যাঁ, একটু ট্রান্সডিউসার ঘুরালে আস্তে আস্তে দেখবেন যে হেডটা ওভাল হয়ে গেছে। ওভাল নিলেন, নিয়ে যে স্কালবোন কন্টিনিউয়াস আছে নিয়ে নিলেন, মাঝখানে ফক্স সেরিব্রি দেখা যাচ্ছে, তারপর থ্যালামাস দেখা যাচ্ছে, হ্যাঁ, এই অবস্থায় এরকম ভাবে নিয়ে হলো আপনাকে ছবিটা ফ্রিজ করতে হবে। হেড যখন আপনার দেখা শেষ, আপনি ট্রান্সডিউসারটাকে যদি হেড এর মাপ নেওয়া শেষ হওয়ার পর ট্রান্সডিউসারটাকে যদি আপনি 90 ডিগ্রি ঘুরিয়ে দেন, তাহলে এই হেডের পর থেকে স্পাইন শুরু হবে, স্পাইনটা দেখতে পাবো আমরা। তো স্পাইন ট্রেস করে 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 আমরা স্পাইনের শেষ মাথায় চলে আসবো। হ্যাঁ, এই যে স্পাইনটা, এই যে এখানে হার্ট দেখা যাচ্ছে, এদিকে হেড, স্পাইন ট্রেস করে 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 আমরা স্পাইনের শেষ মাথায় চলে আসবো। স্পাইন হচ্ছে ট্রেস করে আমরা এভাবে আসবো। স্পাইন যখন আপনি টেস্ট করে শেষ মাথায় আসলেন, এখানে আপনি একটা সিস্টিক স্ট্রাকচার শেষ অংশে দেখতে পাবেন, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের দুই পাশেই থাকে বাচ্চার থাই। ইউরিনারি ব্লাডারটা যাওয়ার পর আপনি ট্রান্সডিউসারটাকে যদি একটু হচ্ছে উপর নিচে টিল্ট করেন, তাহলে আপনি বাচ্চার থাই পেয়ে যাবেন। হ্যাঁ, থাই হয় আপনি হচ্ছে লঙ্গিটিউডিনাল ভিউতে পাবেন, নয় ট্রান্সভার্স ভিউতে পাবেন। যদি লঙ্গিটিউডিনাল ভিউতে পান তাহলে ওভাবেই ফ্রিজ করবেন, যদি ট্রান্সভার্স ভিউতে পান ট্রান্সডিউসারটা ঘুরিয়ে থাইটাকে লম্বা করে নিতে হবে। এই যে ইউরিনারি ব্লাডারের জাস্ট একটু টিল্ট করলে ইউরিনারি ব্লাডারের প্যারালালি আমরা হচ্ছে থাইটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে বাচ্চার ফিমার, একদম চকচকে যে হাইপারিকুইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাচ্চার ফিমার। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা ছবিটাকে ফ্রিজ করব। ফ্রিজ করে তারপরে আমরা মেজারমেন্ট নিব। এই মেজারমেন্টটা আমরা কিভাবে নিব, যে ফিমারের আশেপাশে মাসেল আছে, স্কিন আছে, এগুলো সব বাদ যাবে, শুধু ফিমারের মেজারমেন্টটা নিতে হবে, এবং কোনো প্রজেকশন থাকলে সেটাও বাদ যাবে। হ্যাঁ, একদম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটু কমিয়ে বাড়িয়ে নিব না, একদম যা এক্সাক্ট আছে সেটাই আমরা নিব। এফএল একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে আমরা এই মেজারমেন্টটা নিয়ে নিব। মেজারমেন্ট নিয়ে নিলেই মেশিন আপনাকে অটো হচ্ছে জেস্টেশনাল এজ, ইডিডি এগুলো হচ্ছে শো করবে। এখন আপনি ফিমার মাপতে গিয়ে ধরেন হিউমেরাসের মাপ নিয়ে নিলেন, এটা করা যাবে না, এই জন্য ট্রান্সডিউসার উঠানো যাবে না। হেড দেখবো, স্পাইন ধরে 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 শেষ মাথায় আসবো, ইউরিনারি ব্লাডার বের করব, তারপরে ফিমার বের করব। তা না হলে দেখা যাবে যে ফিমারের জায়গায় হলো চলে এসছে হাত। তো এখানে আরেকটা বিষয় আছে, ফিমারটা মনে করেন এরকম বাঁকা ভাবে আছে, এরকম ভাবে না নেওয়াই বেটার, এরকম ট্রান্সভার্সলি একটু অবলিক না থাকে, এরকম হরাইজন্টালি নেওয়া বেটার। নিয়ে প্রজেকশন বাদ দিয়ে এক প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এরকম মোটামুটি হরাইজন্টালি, হ্যাঁ, একদম অবলিক যেন না হয়, এরকম হলে আরো বেটার। এই যে এরকম বাঁকা ভাবে আমরা নিব না, এরকম হরাইজন্টালি আমরা হচ্ছে নিব। ভিডিও দেখি আমরা, এখানে আমরা একটা থাই দেখতে পাচ্ছি, ফিমার দেখতে পাচ্ছি। ফিমারটাকে যখন আপনার পছন্দ হবে ছবিটা, সেই মুহূর্তে যে দেখেন ট্রান্সডিউসার একটু ঘুরালেই আস্তে আস্তে, শুধু ট্রান্সডিউসার ঘুরানোর কাজ, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, প্র্যাকটিক্যাল ক্লাসে এটা হচ্ছে ট্রেনিং দেওয়া হবে আপনাদেরকে। তারপর আপনি ফিমারের মাপটা নিয়ে নিলেন, ফিমোরাল লেন্থ। ফিমারটা অনেকটা এরকম দেখা যাবে, মেজারমেন্ট নেওয়ার সময় প্রজেকশন গুলো বাদ যাবে, জাস্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাইপারিকুইক অংশটুকুর মেজারমেন্ট হচ্ছে আপনাকে নিতে হবে, আপার এন্ড থেকে লোয়ার এন্ড পর্যন্ত।
তাহলে আমরা কি কি নিলাম, বিপিডি নিলাম আর এফএল নিলাম, দুটো মেজারমেন্ট নিলাম। নেওয়ার পর মেশিন আমাকে অটো হচ্ছে জেস্টেশনাল এজ এবং ইডিটি জানিয়ে দিল। আচ্ছা, এখানেও বিপিডি এফএল নিয়েছি, মেশিন জানিয়ে দিচ্ছে আমাকে ইনফরমেশন গুলো। এখানেও বিপিডি এফএল নিলাম। এই এখন মনে করেন যে বিপিডি এসছে একরকম, এফএল এসছে আরেক রকম। হ্যাঁ, তখন দুটো অপশন আছে। এক হচ্ছে মেশিন অনেক সময় অটো গড় করিয়ে জানিয়ে দেয়, অথবা আপনি গড় করতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা সিআরএল টাকে স্ট্যান্ডার্ড ধরি, সেকেন্ড ট্রাইমেস্টারে বিপিডি কে স্ট্যান্ডার্ড ধরি, থার্ড ট্রাইমেস্টারে হেড ব্লক হয়ে যায় যখন, তখন দেখা যায় যে বিপিডি মাপ একটু কম বেশি আসতে পারে। এই জন্য থার্ড ট্রাইমেস্টারে আমরা এফএল কে স্ট্যান্ডার্ড ধরি, এফএল অনুযায়ী হচ্ছে জেস্টেশনাল এজ এবং ইডিটি যা আসছে সেটা উল্লেখ করি কমেন্টে। আবার এভারেজও করা যেতে পারে। যদি দেখেন যে এফএল এবং বিপিডির মধ্যে 3 উইকস এর বেশি পার্থক্য চলে আসছে, তখন আপনি বারবার মেজারমেন্ট নেবেন যে ঘুরিয়ে ফিরে। এখন তো অনেক সময় দেখা যায় যে বেস্ট মেজারমেন্টটা আমরা জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা আরেকটা মেজারমেন্ট নিব, সেটা হচ্ছে এসি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স নেওয়ার জন্য বডিটা যখন লং আসবে, ট্রান্সডিউসারটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে বডিটা গোল হয়ে যাবে, হ্যাঁ, রাউন্ডেড হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা ট্রান্সডিউসারটাকে এমন ভাবে ধরবো যে আমরা যে রাউন্ডেড যে পিকচারটা নিচ্ছি, ইমেজটা নিচ্ছি, এখানে হলো হার্টও না আসে, ইউরিনারি ব্লাডারও না আসে, একদম অ্যাবডোমেনের মাঝ বরাবর হচ্ছে আমরা কাট নিতে চাই। তাহলে আমরা ট্রান্সডিউসারটাকে একটু টিল্ট করব, হার্ট আসলে হার্টকে বাদ দিব, ব্লাডার আসলে ব্লাডারকে বাদ দিব, এমন অবস্থায় আমরা ছবিটাকে সেট করব যেন ছবিটা এইরকম দেখা যায়। এখানে একটা সিস্টিক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টমা। হ্যাঁ, এখানে লিভার, পোর্টাল ভেইন দেখা যাচ্ছে, আর এই যে তিনটা হাইপারিকুইক ডট দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পাইন। আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্সে ছবিটা এমন ভাবে নিতে হবে তিনটা স্ট্রাকচার যেন এখানে প্রেজেন্ট থাকে, স্পাইন, স্টমাক এবং লিভার। লিভার চেনার ভালো উপায় হচ্ছে এই পোর্টাল ভেইনটাকে দিয়ে আমরা লিভারটা চিনতে পারি। এমন অবস্থায় আমরা ছবিটাকে ফ্রিজ করব। ফ্রিজ করে পরে আমরা যদি এসির অপশনে যাই, অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের অপশনে যাই, গিয়ে আমরা হচ্ছে মেজারমেন্ট নিই, একটা একটা আউটার টু আউটার মেজারমেন্ট নিতে হবে। নিলে একটা হচ্ছে এলিপসের মতো আসবে। কার্সার দিয়ে এলিপসটাকে ছোট বড় করা যায়, এলিপসটাকে ঘুরিয়ে এমন ভাবে একদম এর সার্কেল বরাবর আউটার টু আউটার হচ্ছে বসাতে হবে। তারপর সেট দিলে হলো এই যে স্পাইন থাকবে, স্টমাক থাকবে, লিভার থাকবে, এমন অবস্থায় ছবিটাকে আমাদের ফ্রিজ করতে হবে। হ্যাঁ, হার্ট বাদ দিতে হবে, এরকম হার্ট চলে আসছে, এই ছবিটা নেওয়া যাবে না। যে হার্ট যদি চলে আসে আমরা হার্টের ছবি নিব না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বা টিল্ট করে করে আমরা এমন ভাবে ছবিটাকে হচ্ছে সেট করব যেন হচ্ছে স্পাইন আসে, লিভার আসে এবং হচ্ছে স্টমাক দেখা যায়। লিভারটা, এই যে ভেসেল দিয়ে লিভারটা বোঝা যাচ্ছে, এটা লিভার। হ্যাঁ, এদিকে স্পাইন, এদিকে স্টমাক, এইভাবে আমরা ছবিটা নিব। স্পাইন, স্টমাক এবং লিভার, এই অবস্থায় ছবিটাকে ফ্রিজ করে নিয়ে দুটো আউটার টু আউটার মেজারমেন্ট নিলে একটা গোল চাকার মতো আসবে, ওটাকে কার্সার দিয়ে ছোট বড় করা যায়, ওটা একদম এর আউটার টু আউটার পর্যন্ত বসিয়ে গোলটাকে বড় করে বা ছোট করে একদম এই এর সার্কামফারেন্স মতো বসাতে হবে। বসে সেট দিলেই হচ্ছে জেস্টেশনাল এজ, ইডিডি এগুলা হচ্ছে চলে আসবে। তো আপনি ইয়ে নিয়েছেন বিপিডি, এফ এর এসি, এই তিনটা যদি আপনি নেন, তাহলে মেশিন আপনাকে অটো একটা ইনফরমেশন জানিয়ে দিবে, সেটা হচ্ছে বাচ্চার ওয়েট, এক্সপেক্টেড ফিটাল ওয়েট, এটা মেশিন আপনাকে অটো জানিয়ে দিবে। আচ্ছা, এখন আরো অনেক রকম মেজারমেন্ট নেওয়া যায়, হেড সার্কামফারেন্স, অক্সিপিটো, ফ্রন্টাল ডায়ামিটার, এরকম। তো আমরা সাধারণত প্রেগনেন্সি প্রোফাইল রুটিন, যেগুলো আমরা অ্যানোমালি স্ক্যানে নিয়ে থাকি, রুটিন যে প্রেগনেন্সি প্রোফাইল, এটাতে আমরা বিপিডি নিব, এফএল নিব, এসি নিব, এই তিনটা নিব, মেশিন আমাদেরকে অটো হচ্ছে ওয়েটটা জানিয়ে দিবে।
যে এভাবে হার্ট বাদ দিয়ে তারপর আমরা এসিটা নিব, স্পাইন, স্টমাক এবং লিভার। এই হচ্ছে বিপিডি, এটা এফএল। যেটা এটা এরকম গোল থাকলে আপনি ট্রান্সডিউসার ঘুরালেই এরকম লম্বা হয়ে যাবে। বিপিডি নিলেন, এফএল নিলেন, এসি নিলেন, তারপরেই মেশিন হচ্ছে দেখা যাবে এক্সপেক্টেড ফিটাল ওয়েটটা অটো জানিয়ে দিবে। রিপোর্টে চাপ দিলে এরকম রিপোর্ট চলে আসে, বিপিটি অনুযায়ী কত, এসি কত, এফএল কত, ওয়েট কত এসছে, সবকিছু হচ্ছে চলে আসবে। এলএমপি যদি বলে দেন, লিখে দেন, ইনপুটে দেন, তাহলে এলএমপি অনুযায়ী জেস্টেশনাল এজ কত, আবার আপনার মেজারমেন্ট অনুযায়ী জেস্টেশনাল এজ কত আসছে, সবকিছু শো করবে। এবার আমরা আসি জেন্ডার ডিটারমিনেশন। জেন্ডারটা না বলাই বেটার, তারপরেও হচ্ছে পেশেন্ট অনেক সময় শর্ত দিয়ে দেয় যে জেন্ডার জানাতেই হবে। হ্যাঁ, তো এখন আপনি জেন্ডার জানাবেন কি জানাবেন না সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি শুধু সিস্টেমটা শিখিয়ে দিব। সেটা হচ্ছে যেহেতু দুটো, যখন আমরা এফএল নিব তারপরে দুটো থাই আমরা প্যারালালি নিয়ে আসবো। নিয়ে আসলে দেখা যাবে যে থাই দুটোর এক প্রান্তে ওপেন, আরেক জায়গায় এসে থাই দুটো মিলিত হয়েছে। তখন আমরা এই জায়গাটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে খেয়াল করব। এইখানে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা এই যে আপনি এফএল নিলেন, নেওয়ার পর এই যে দুটো থাই পরপর নিয়ে আসলেন, দুটো থাই পরপর নিয়ে আসলে দুটো থাইয়ের মাঝখানে এই জায়গাটা আমরা খেয়াল করবো। এটাকে বলা হয় টার্টেল সাইন। যদি মেল বেবি হয় সেক্ষেত্রে আমরা এরকম স্পটামের মতো পাবো, আর পেনিসের হচ্ছে অগ্রভাগটা দেখতে পাবো। এই দেখতে অনেকটা কচ্ছপের মতো দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় টার্টেল সাইন। এরকম যদি দেখতে পাই তাহলে সেটা হবে হলো মেল বেবি। এই যে টার্টেল সাইন বলা হয় এটাকে। যে দুটো থাইয়ের মাঝখানটা আমরা খেয়াল করব, যদি এইরকম থাকে যে একটু প্রজেক্টেড একটু অংশ দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে এটা হলো টার্টেল সাইন, তার মানে এটা হচ্ছে মেল বেবি। একটা ভিডিও আমরা দেখি। এটা একটা এফএল, এটা একটা থাই, এটা একটা থাই, দুই থাইয়ের মাঝখানে যে সংযোগস্থল এই জায়গাটাতে খেয়াল করব। দেখেন এখানে একটু প্রজেক্টেড একটু অংশ দেখা যাচ্ছে, এটা স্যাকলাইক স্ট্রাকচার, তার সামনে আবার একটু প্রজেক্টেড অংশ, তার মানে এটা হচ্ছে টার্টেল সাইন দেখতে পাচ্ছি, এটা মেল বেবি। ফিমেল বেবির ক্ষেত্রে আমরা পরপর তিনটা হাইপার ইকুইক লাইন দেখতে পাবো। হ্যাঁ, পরপর তিনটা, 1 2 3 এরকম পরপর তিনটা হাইপার ইকুইক লাইন দেখতে পাবো, কোনো টার্টেল সাইন দেখতে পাবো না। এটাকে বলা হয় স্যান্ডউইচ সাইন। হ্যাঁ, পরপর তিনটা হাইপার ইকুইক লাইন, এই যে তিনটা পরপর হাইপার ইকুইক লাইন দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে ফিমেল বেবি। জেন্ডার কনফার্ম না হয়ে না বলার ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে তিনটা সাইনও দেখতে পাচ্ছি, টার্টেলও সাইনও দেখতে পাচ্ছি। ভালো করে আপনাকে হচ্ছে অ্যাঙ্গেল করে হচ্ছে দেখতে হবে। যদি মেল বেবি হয় অবশ্যই একটা প্রজেকশনের মতো থাকবে, যেটা ফিমেল বেবিতে থাকবে না। পেরিনিয়ামটা অনেক সময় এরকম দেখা যায়, হ্যাঁ, এখানে অ্যানাস আছে, কাজেই বুঝে আপনাকে হলো টার্টেল সাইন অবভিয়াসলি না দেখা পর্যন্ত মেল বেবি বলা যাবে না। ফিমেল বেবিতে এই টার্টেল সাইন কখনোই থাকবে না। আম্বিলিকাল কর্ড অনেক সময় দুই পায়ের ফাঁকে চলে আসে। ফিমেল বেবি আম্বিলিকাল কর্ড চলে আসছে, এই কর্ডটাকে আপনার প্রজেকশনের মতো মনে হচ্ছে, আপনি ভুল করে মেল বলে দিলেন। সেই ক্ষেত্রে বেটার হচ্ছে যে আপনি এই যে আম্বিলিকাল কর্ড যদি চলে আসে, কর্ডটা অনেক সময় টার্টেল সাইনের মতো মনে হয় ভুল করে। কর্ড কিনা কনফার্ম হওয়ার জন্য আপনি ডপলার দিয়ে দেখতে পারেন। এবং বাচ্চা এই যে ফিমেল বেবি, হ্যাঁ, কর্ডের জন্য হঠাৎ করে মেল মনে হচ্ছে, এর জন্য মায়ের পোস্টার চেঞ্জ করতে হবে। পোস্টার চেঞ্জ করে নিয়ে জাস্ট মুভ দ্য প্রোব অ্যাওয়ে ফ্রম দ্য ফিটাল বডি, হ্যাঁ, টু অপোজিট সাইড এন্ড ইউ উইল ফাইন্ড দ্য অ্যাকুরেট ওয়ান। প্রোবটাকে যে সাইড থেকে আপনি দেখছেন তার উল্টা সাইড থেকে দেখার চেষ্টা করতে হবে। মাকে আপনি রোটেটও করে নিতে পারেন, পাশ ফিরালো, হ্যাঁ, সেক্ষেত্রেও হচ্ছে আপনি দেখে নিতে পারেন। আমরা বিভিন্ন পজিশনে বাচ্চাটাকে বিভিন্ন সময় পেয়ে থাকি। টার্টেল সাইনটা এইরকম হবে। আরো যখন বেবিটা মেচিউর হয়ে যাবে তখন এই স্কোটামের স্যাকটাও দেখা যায়,
আর পেনিসের অংশটাও দেখা যায়, টার্টেল সাইনটা তখন আরো স্পষ্ট হয়। এই যে এটা হচ্ছে মেল বেবি। আস্তে আস্তে টার্টেল সাইনটা স্পষ্ট হচ্ছে, যত বাচ্চা বড় হতে থাকবে তত এই সাইনটা স্পষ্ট হবে। কনফার্মলি টার্টেল সাইন না দেখে কখনোই আপনি মেল বেবি বলবেন না, কর্ড থাকতে পারে। এই যে চিনে রাখেন, দেখতে কিরকম দেখা যায়। এই যে স্কোটামটা এরকম দেখা যাবে, তার অগ্রভাগে পেনিস। স্কোটামের ভিতরে আমরা এখানে টেস্টিসও দেখতে পাচ্ছি, এই যে টেস্টিস দুটা ইকোজেনিক। এটা হচ্ছে অরিজিনাল একটা টার্টেল সাইন। এরকম স্যাক দেখতে পাবো স্কোটামের, আর এখানে পেনিসের অংশটা দেখতে পাবো। এই যে এখানে কর্ড চলে গেছে, এখন কর্ডের জন্য আপনার অসুবিধা হচ্ছে, আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে ভালো করে দেখেন যে পেনিস এবং স্যাক এবং পেনিস দেখতে পাচ্ছেন কিনা। মেল বেবি কর্ডের জন্য আপনি কনফিউজড হয়ে গেলেন, তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখার চেষ্টা করতে হবে। ডপলার দিয়ে দিলে আরো সুবিধা, কর্ড থাকলে ডপলার কালার নেবে। এই যে আরেকটা টার্টেল সাইন দেখতে পাচ্ছি আমরা। ফিমেল ফিটাস ম্যাচিউর হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই তিনটা লাইন আস্তে আস্তে স্যান্ডউইচটা অন্যরকম হয়ে যাবে। মাঝখানে একটা ইকোজেনিক লাইন পাবেন, আর দুই পাশের যে ইকোজেনিক দুটো লাইন ছিল ওগুলো বেশ ঠিক ওয়াইড হয়ে যাবে। হ্যাঁ, এই দুটো হচ্ছে ল্যাবিয়া, দেখবেন যে দুটো এরকম ফাঁক হয়ে যাচ্ছে। আপনি যখন রিয়েল টাইমে দেখছেন দেখবেন যে এই দুটো আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হচ্ছে আবার একসাথে দেখা যাচ্ছে এরকম। মাঝখানে একটা ইকোজেনিক লাইন দেখা যাবে, তার দুই পাশে দুটো ঠিক অংশ ল্যাবিয়ার দেখা যাবে। একটু ভিডিও দেখি। এই যে ইকোজেনিক একটা লাইন, তার পাশে হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে ল্যাবিয়া দুটা। আরো দেখি, এই যে এই জায়গাটা খেয়াল করতে হবে, এই যে তিনটা ইকোজেনিক লাইন দেখা যাচ্ছে, তার মানে ফিমেল বেবি। এই জায়গা খেয়াল করতে হবে আমাদেরকে, এই যে ইকোজেনিক লাইন পরপর তিনটা দেখা যাচ্ছে, ফিমেল বেবি। এই যে এই যে ল্যাবিয়া দুটো আমরা দেখতে পেলাম। যে ল্যাবিয়া দুটা, মাঝখানে একটা ইকোজেনিক লাইন, এই যে তিনটা পরপর লাইন, এই যে ফিমেল বেবি। অনেক সময় এরকম একটা ইকোজেনিক লাইন আর পাশের দুটো একটু মোটা হয়ে যায়, এগুলা ল্যাবিয়ার জন্য। ম্যাচিউর হয়ে গেলে বেবি যখন বড় হয়ে যায় তখন, আর মেল বেবি যখন বড় হয় তখন আমরা এরকম টার্টেল সাইনটা আর স্পষ্ট দেখতে পাই। এটা হচ্ছে ফিমেল বেবি, ল্যাবিয়া ফিমেল বেবি। 3D করলে টার্টেল সাইনটা এরকম দেখা যাবে, আর ফিমেল বেবি এরকম দেখা যাবে। লেট প্রেগনেন্সিতে কিছু অ্যাবনরমালিটিস থাকে, অনেক সময় দেখা যায় যে প্লাসেন্টায় আমরা হচ্ছে এমএস লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বা আপনি কার্ডিয়াক পালসেশনের জায়গায় কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না, ডপলার দিলেন তারপরেও কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না। আইইউডি হলো বলার আগে আপনাকে কনফার্ম হয়ে নিয়ে তারপরে বলতে হবে। 28 উইকস এর আগে হচ্ছে যদি হয় তাহলে মিসড অ্যাবর্শন, 28 উইকস এর পরে মানে এজ অফ ভায়াবিলিটির পরে যদি আপনি কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে ওটা হয়ে যাবে আইইউডি। তো অ্যাবর্শন এবং একটু প্রেগনেন্সি ক্লাসে এই বিষয়ে আমরা আরো ডিটেলসে জানবো। তো বাচ্চা মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছে, হাই তুলছে, তো
আমরা আজকে তাহলে এখানেই শেষ করে দেই আমাদের আজকের ক্লাস। এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন প্লিজ। ডক্টর শারমিন কায়সার আপুকে দেখা যাচ্ছে। আপু, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করতে পারেন, অথবা মেসেজও লিখতে পারেন চ্যাট বক্সে গিয়ে। আজকের ক্লাসটা আমাদের একটু জুমে একটু প্রবলেম হয়েছিল, এজন্য একটু দেরি হয়েছে ক্লাসটা শুরু করতে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা রেকর্ডেড ক্লাস দেখবেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে পরবর্তী ক্লাসে অথবা প্র্যাকটিক্যাল ক্লাসে আমার কাছ থেকে কোশ্চেন করে অ্যান্সারটা জেনে নেবেন প্লিজ। মনে হচ্ছে যে শারমিন আপুর হয়তো বা কোনো কোশ্চেন নেই, তাহলে কোনো মেসেজও দেখা যাচ্ছে না, তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করে দেই। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।